তারপর হঠাৎ আমার ফোনে একটি কল আসে আর আমার দুনিয়াদারি মনে হই উল্টে গেল, কারণ কলটি আর কেউ না, কলটি করলো রিমির বড় ভাই। হ্যালো আরিফ, তুমি কোথায়? কে আপনি? আর আমার নাম জানলেন কিভাবে? আরিফ, আমি রিমির বড় ভাই। রিমিকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি প্লিজ আমার বোনটাকে বাঁচাও। এই বলতে বলতে কান্না শুরু করে দিল। ভাইয়া, আপনি এখন কোথায়? আমি বাসায়। আমার সামনে থেকে ওরা রিমিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আর আমি কিছুই করতে পারি নাই। কান্না করতে করতে বলতে লাগলো এই কথা। ভাইয়া, আপনি কোনো টেনশন করিয়েন না। এই বলে আমি গাড়ি নিয়ে একটানে চলে গেলাম রিমিদের বাড়িতে। বাড়িতে ঢুকতেই দেখি পুরো বাড়ির সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে আছে। বাড়ির সব জিনিসপত্র ভাঙ্গা। পুরো বাড়ি ঘুরতে ঘুরতে দেখলাম একটা রুমে রিমির ভাই আর ভাবি বসে বসে কান্না করছে। আমি এক দৌড়ে চলে গেলাম ওদের কাছে। কাছে গিয়ে দেখি ওদের শরীর বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ভাইয়া, আপনাদের এই অবস্থা হলো কিভাবে? এই কথা বলতে রিমির ভাই আমাকে ধরে কান্না শুরু করলো। আরিফ, ওরা আমার বোনটাকে নিয়ে গেছে। প্লিজ তুমি আমার বোনটাকে বাঁচাও। এই বলে পাগলের মতো শুরু করলো রিমির ভাই। ভাইয়া, আমাকে আগে পুরো ঘটনাটা বলুন, শুরু থেকে কি হয়েছিল। রিমি ওর রুমে ল্যাপটপে কি করতেছিল আর আমি টিভি দেখতেছিলাম। হঠাৎ কি যেন দরজায় ধাক্কা দেই, তাই আমি দরজা খুলতে চলে গেলাম। দরজা খোলার সাথে সাথে কারা যেন ভিতরে ঢুকে গেল। তারপর আমি ওদের বাধা দিলে আমাকে একটা রুমে নিয়ে গিয়ে অনেক মারল। তারপর রিমিকে কিডন্যাপ করে নিয়ে গেল ওরা। আমার সামনে থেকে রিমিকে নিয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। এই বলে কান্না শুরু করলো। আমার মাথা তো পুরাই ঘুরে গেল। কে করবে রিমিকে কিডন্যাপ? কেন বা করবে রিমিকে কিডন্যাপ? হাজারো প্রশ্ন তখন মাথায় ঘুরতেছিল। আমি দেরি না করে লোকাল পুলিশকে ঘটনাটা তাড়াতাড়ি ফোন করে জানালাম। পুলিশ প্রায় 20-30 মিনিট পর আসল। তারপর পুরো ঘটনাটা শোনার পর তারাও তাদের কাজ শুরু করে দিল। তারাও রিমিকে বিভিন্ন উপায়ে খুঁজতে লাগলো। আমার খুব টেনশন হচ্ছিল, তাই আমি নিজেই রিমিকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু কোথায় খুঁজব, কিভাবে খুঁজব, মাথায় কিছু আসতেছিল না। আমি পাগলের মতো শহরের আনাচে কানাচে সব খুঁজে ফেললাম। খুঁজতে খুঁজতে প্রায় শহরের বাইরে চলে আসলাম। যখন রিমিকে কোথাও পেলাম না, তখন আমার মনে হতে লাগলো আমি মনে হয় রিমিকে হারিয়ে ফেললাম। এই ভেবে খুব কান্না আসতেছিল। তখন হঠাৎ দেখলাম একটা আননোন নাম্বার থেকে আমার ফোনে কল আসল। তাই রিসিভ করলাম। তখন অপর প্রান্ত থেকে বলতে লাগলো, আরিফ বলছেন? জি আমি আরিফ। কিন্তু আপনি কে? রিমিকে কি চাই? এই কথাটা শোনার সাথে সাথেই আমি চমকে উঠলাম। কিন্তু আপনি কে আর রিমিকে চিনেন বা কিভাবে? যদি রিমিকে জীবিত ফেরত চান তাহলে আমি যা বলবো তাই করুন, কারণ রিমি এখন আমার কাছে। কিন্তু আপনি কে? আর রিমি যে আপনার কাছে, এই কথা আমি কিভাবে বিশ্বাস করব? দেখুন, সত্যি করে বলুন আপনি কে। ওয়েট মি। আরিফ, ওয়েট। দেখুন, আপনার ফোনে একটা এস দিয়েছি, দেখে নিন। তখনই দেখলাম ফোনে একটা ভিডিও আসল। আর ভিডিওটা ছিল রিমির। রিমিকে একটা রুমে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কি মি? আরিফ, এখন বিশ্বাস হলো তো আপনার রিমি আমার কাছে? প্লিজ প্লিজ আপনি রিমির কোনো ক্ষতি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন আপনার কত টাকা লাগবে, 10 কোটি না 20 কোটি, আপনার কি লাগবে? আমার যা লাগবে আপনি তা দিবেন তো? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই দিব। আপনি শুধু রিমির কোনো ক্ষতি করবেন না প্লিজ। ওকে, আমি আপনাকে একটি অ্যাড্রেস দিচ্ছি, আপনি সেই অ্যাড্রেসে চলে আসুন। আর খবরদার কোনো পুলিশকে সাথে আনবেন না।
কোনো চালাকি করলে রিমিকে সারা জীবন এর মতো ভুলে যান। এই বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার সাথে সাথে আমার ফোনে একটা মেসেজ আসল। মেসেজ ওপেন করে দেখলাম একটা অ্যাড্রেস আসলো। অবাক করার বিষয়, আমি ল্যাপটপে যে লোকেশন ডিটেক্ট করেছিলাম মেসেজেও সেইম লোকেশন। কিন্তু এইটা সম্ভব কিভাবে? মাথায় কিছু আসতেছিল না। আবার আমায় যে কল দিল কণ্ঠটি একটি মেয়ের কণ্ঠ ছিল। কিছুই বুঝতেছিলাম না কি হচ্ছে। তাই রাকিব ভাইকে কল করে কিছু না ভেবে আমি মেয়েটি দেয়া লোকেশনে চলে গেলাম। ল্যাপটপে যেহেতু এই অ্যাড্রেসটি আমি ডিটেক্ট করেছি তাই রাকিব ভাইকে কল করলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আরিফ। তারপর ভাইকে সবকিছু খুলে বললাম। আরিফ, তুমি একদম চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার দেয়া লোকেশনে পৌঁছাচ্ছি। ওকে ভাই। এই বলে কল কেটে দিয়ে আমিও চলে গেলাম সেই ঠিকানায়। মেয়েটির দেয়া অ্যাড্রেসে চলে গেলাম। পৌঁছে দেখলাম একটি পুরাতন বাড়ি। মনে হয় কেউ তেমন ব্যবহার করে না। কিন্তু আমায় এখানে ডাকলো কেন? তখন আবার আমার ফোনে একটা কল আসল। হ্যালো মি আরিফ। কণ্ঠ শুনে বুঝতে আর বাকি রইল না যে এইটা ওই মেয়েটা। আমি তো আপনার দেয়া ঠিকানায় পৌঁছে গেছি। গুড ডড। এখন আমার কিছু লোক আপনার কাছে আসবে। আপনি ওদের ফলো করতে থাকুন। এই বলে কল কেটে দিল। তখনই দেখলাম 2জন লোক আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝলাম এরাই হয়তো হবে। তখন ওদের একজন আমার কাছে এসে বলে উঠল, আপনি কি আরিফ? জি আমি আরিফ। তখন তারা আমার তালাশি নিতে শুরু করলো। তালাশি শেষ করে আমায় বলা শুরু করলো, ওকে আমাদের ফলো করুন। এই বলে আমাকে একটি বাড়িতে নিয়ে আসল। তারপর আমায় একটি রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখলাম রিমিকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। রিমির হাত মুখ চোখ সব বাঁধা। আর রিমির পাশে দাঁড়িয়ে ছিল। রুমে গিয়ে দেখলাম রিমিকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। রিমির হাত মুখ চোখ সব বাঁধা। আর রিমির পাশে দাঁড়িয়ে ছিল 2জন কালো কাপড় পরা লোক, একজন নারী আর একজন পুরুষ। তখন একজন আমার সামনে এসে বলল, কি মি আরিফ, আমি তো আমার কথা রেখেছি, আপনার রিমির কোনো ক্ষতি হয়নি। এবার আমি যা চাইবো আপনাকে তাই দিতে হবে। কণ্ঠটি খুব চেনা চেনা লাগছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি আগে এই কণ্ঠটি কোথাও শুনেছি। কিন্তু ঠিক মনে করতে পারছি না। কি চাই আপনার? কত টাকা লাগবে আপনার? যা লাগবে শুধু বলুন। না, আমার কোনো টাকা লাগবে না। আমার লাগবে তোমাকে আরিফ। এই কথা বলে মেয়েটি তার পরনে কালো রঙের পোশাকটি খুলে ফেলল। তারপর আমি যাকে দেখলাম আমি শিহরিত। কারণ আর অন্য কেউ নাই, হচ্ছে মাহি। আমি তো অবাক চোখে তাকিয়ে রইলাম মাহির দিকে। তারপরে লক্ষ্য করলাম মাহির পাশে তার আব্বু দাঁড়িয়ে আছে। তার মানে এইসব কাজ ওদের। কি চাই ওরা আমার কাছ থেকে? কেন ওরা রিমিকে কিডন্যাপ করেছে? এইসব প্রশ্ন আমার মাথা ঘুরপাক খাচ্ছিল। তখন মাহি ওর আব্বুকে বলল, পাপা তুমি একটু বাইরে যাও, আরিফের সাথে আমার কিছু কথা আছে। ওকে মামুনি, আমি গেলাম তবে। কিছু দরকার লাগলে আমায় বলিস। আমি বাইরে আছি। এই বলে মাহির আব্বু বাইরে চলে গেল। মাহির আব্বু বাইরে যাওয়ার পরে মাহি আমার সামনে এসে বলল, কি মি আরিফ চমকে গেলে নাকি আমায় দেখে? বিশ্বাস কর, তোমাদের কোনো ক্ষতি আমি করব না। যদি তুমি আমার কথা না শুন তাহলে তুমি তোমার প্রাণের রিমিকে আর দেখতে পাবে না। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, শুধু আমাকে বিয়ে করতে হবে। না, কখনো না, এই কাজ আমি করতে পারবো না। আমি শুধু রিমিকে ভালোবাসি। আর ওকেই বিয়ে করব। তোমার যত টাকা লাগবে আমি দিব। কিন্তু তোমার এই শর্তে আমি রাজি না।
আমি টাকা দিয়ে কি করব, আমার লাগবে তোমাকে। না, আমি কখনোই পারবো না। ওকে পারতে হবে না। এই বলে মাহি রিমির দিকে একটি পিস্তল নিয়ে এগিয়ে যেতে থাকে। আমার খুব ভয় হতে লাগলো। মাহি, খবরদার, রিমির গায়ে যদি একটা আঁচড় যদি আসে তাহলে তোদের বাপ মেয়ে দুইটাকেই মেরে মাটি চাপা দিয়ে দিব। আমার কলিজাটারে কিছু করিস না। তোর পায়ে পড়ি। দরকার হইলে আমারে খুন কর। আমার কলিজারে যদি কিছু করিস তাহলে আমি কি করব তোদের কোনো ধারণা নাই। নো মাই হার্ট। তোমারে মারলে আমার যে সব প্ল্যান শেষ হয়ে যাবে। আরিফ ডার্লিং, তুমি যদি আমাকে বিয়ে কর তাইলে আমি এই রিমির কি করব তোমারও কোনো ধারণা নাই। আর মাত্র 1 মিনিট টাইম দিব, তুমি কি আমায় বিয়ে করবা, হ্যাঁ নাকি না? মাহি, তোর পায়ে পড়ি, প্লিজ আমার কলিজাটারে কিছু করিস না। আমি বাঁচতে পারবো না ওরে ছাড়া। ওকে, বুঝে গেছি তোমার উত্তর। এইবার এই রিমিকে এই দুনিয়া ছাড়তে হবে। এই বলে মাহি রিমির দিকে একটি পিস্তল তাক করে রেখেছে। মাহি যখনই গুলি করতে যাবে তখনই আমি বলি, মাহি, মাহি, তুমি রিমির কিছু করো না। আমি তোমায় বিয়ে করতে রাজি। তবুও রিমির কিছু করো না। সত্যি তো? তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তারপর তুমি রিমিকে ছেড়ে দাও। ওর কিছু করো না। ওকে, আমি রিমিকে ছেড়ে দিব। তারপর মাহি তার বাবাকে ডাক দিয়ে বলল বিয়ের আয়োজন করতে। কিছুক্ষণ পর 2 জন লোক এসে আমাকে একটি রুমে নিয়ে গেল। সেখানে আমাকে অনেক কড়া নজরদারিতে রাখা হলো। আমি ভাবছি রাকিব ভাই কেন আসছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম রুমের মধ্যে একটি ল্যাপটপ রাখা, আর সেই ল্যাপটপে স্টিকার দিয়ে লেখা ডাক কুইন মাহি। লেখাটা দেখে আমি রীতিমতো শকড। তাহলে মাহি কি সেই ডাক কুইন যাকে আমি খুঁজছি? না, আমাকে শিওর হতে হবে। কিছুক্ষণ পর মাহি রুমে প্রবেশ করলো, হাতে একটি পাঞ্জাবি। আরিফ, এই পাঞ্জাবিটা তুমি বিয়ের সময় পরবা। কেমন হইছে? ভালো। মাহি, আমি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে যাই। এই তোমরা একটু বাইরে যাও। সব গার্ডদের বের করে দিয়ে মাহি বলল, কি কথা বলবা ডার্লিং? আচ্ছা মাহি, আমায় একটা সত্যি কথা বলবা? একদম সত্যি করে বলবা কিন্তু। হ্যাঁ বলবো, বল কি কথা। এই ল্যাপটপটা কার? ইশারা দিয়ে টেবিলে রাখা ল্যাপটপ দেখালাম। ওহ, আচ্ছা, এই ল্যাপটপটা। এটা আমার ল্যাপটপ কেন? কি হচ্ছে? মাহি, ল্যাপটপে যে ডাক কুইনকে লেখা। হুম, আমি লেখছি কেন? কি হইছে? তাহলে তুমি কই সেই ডাক কুইন? হা 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 হা। হাসতেছ কেন? মাহি, তুমি কিন্তু আমায় বলছিলা সব সত্যি করে বলবা। ওকে ওকে, বলতেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি ডাক কুইন। তুমি আমার সাথে মজা করতেছ তাই না? না, আমি তোমার সাথে কোনো মজা করতেছি না। এইদিকে আসো আমার সাথে। পরে আমায় ল্যাপটপটা ওপেন করে সব প্রমাণ দেখালো। আর আমিও সিউর হইলাম যে মাহি ডাক কুইন। তা এবার বিশ্বাস হইছে যে আমি ডাক কুইন। হুম। কিন্তু তোমায় তো পুলিশ খুঁজছে। হ্যাঁ, কিন্তু আমায় ওরা কখনো পাবে না। আমার একটাই আশা, শুধু ডাক ডেভিল এর সাথে দেখা করা। আচ্ছা বাদ দাও এইসব, আর এই নাও, রেডি হয়ে নাও। আমার হাতে পাঞ্জাবিটা দিয়ে মাহি চলে গেল। আর আমিও ওয়েট করতে শুরু করলাম কখন রাকিব ভাইয়েরা আসবে। আর ওইদিকে মনে হয় রিমি সব জেনে গেছে। ধুর, আমার আর ভালো লাগতেছে না। তখন আবার ওই 2 জন গার্ড এসে আমায় রেডি করিয়ে বাইরে নিয়ে গেল। বাইরে গিয়ে দেখলাম সব সাজানো কমপ্লিট। আর রিমিকে একটা কোণে বসিয়ে রাখা হলো। রিমি এক নজরে আমার দিকে তাকিয়ে রয়েছে, হয়তো ভাবছে আমি কিভাবে রাজি হতে পারলাম এই বিয়েতে। কিন্তু আমারও কিছু করার নেই। রিমিকে জীবিত রাখতে আমাকে যে এইটা করা লাগবে। রিমির দিকে তাকিয়ে দেখলাম চোখ থেকে পানি পড়ছে।
ওর ওই পানিগুলো আমার বুকে তীরের মতো বাজছে। তারপর আমাকে বসানো হলো আর আমাদের বিয়ে পড়ানো শুরু হলো। হঠাৎই পুলিশের গাড়ির সাইরেন বেজে উঠল। তখন কয়েকজন লোক মাহির আব্বুকে এসে বলল, বসো বসো, পুলিশ আমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে, বাঁচার কোনো উপায় নেই। ইয়েস, তাহলে রাকিব ভাই এসে গেছে। একদম টাইম মতো এসেছে, আর একটু লেট হলে আমার সর্বনাশ হয়ে যেত। তারপর পুলিশের কর্মকর্তা যেই না মাহি আর তার বাবাকে গ্রেফতার করেছে অমনি রিমি এক দৌড় মেরে আমার কাছে চলে আসে। ধন্যবাদ আরিফ, তোমার জন্য আজ ডাক কুইন ওরফে মাহি আর তার বাবাকে গ্রেফতার করতে পেরেছি। আর সাথে ওদের চেলা গুলারেও গ্রেফতার করেছি। আমায় উদ্দেশ্য করে বলল রাকিব ভাই। ভাই, আপনারা যদি সময়মতো না এসে পৌঁছাতেন তাহলে আমার জীবনটাই শেষ হয়ে যেত। তখন মাহি বলল, আরিফ সাহায্য করেছে মানে? মিস মাহি, তোমার না একটা আশা ছিল জীবনে ডাক ডেভেলকে দেখার, সো আজ তোমায় বলে দেই, আমি ডাক ডেভেল। মানে আমি যাকে খুঁজছি তুমি কেই? হ্যাঁ মিস মাহি, আমি সেই ব্যক্তি। এখন জেলে বসে বসে হ্যাকিং কর। গুড বাই। পুলিশেরা মাহি ও তার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে আর রিমি আমাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধতা ভেঙ্গে আমি বলে উঠলাম, আচ্ছা রিমি, যদি আমার আর মাহির বিয়ে হয়ে যেত তুমি কি করতা? কিছু করতাম না, বাসায় গিয়ে সুইসাইড করতাম। কারণ আমি জীবিত অবস্থায় তোমায় অন্য কারো হয়ে যাওয়া দেখতে পারবো না। ঈশ্বর, আমার বিয়েটা আর হলো না, কি কষ্ট। রিমিকে রাগানোর জন্য বললাম, কি তুই অন্য কারো দিকে আর তাকায়স, মেরে ফেলবো সোজা। ওকে তাকাবো না, চল বাসায় যাব। হুম চল। সমাপ্ত। ধন্যবাদ সবাইকে। শেষ পর্ব কেমন হলো জানি না। আমি বিগত কিছুদিন ধরেই একটু অসুস্থ, তাই একটু গল্প দিতে লেট হয়। আপনারা যদি পাশে থাকেন তাহলে খুব শীঘ্রই আবার ফিরবো নতুন গল্প নিয়ে। আর কেমন হলো সব